আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সেই সাথে সৌদি, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যেসব যাত্রী ওই পথে যাবেন তাদেরকে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ না করে এয়ারপোর্টে যেতে নিষেধ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমান। শনিবার গণমাধ্যমে পাঠানো সতর্কবার্তা ও করণীয় বিষয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য SMS ও ইমেইল, টেলিফোনের মাধ্যমে যাত্রীদের জানাতে হবে এবং যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে রাখতে হবে। এদিকে ফ্লাইট বাতিলের কারণে চরম বিপাকে পড়েছেন বিমানবন্দরে আসা যাত্রীরা। হঠাৎ করেই পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরের টার্মিনালে ভোগান্তিতে পড়েছেন কয়েকশো অপেক্ষমান যাত্রী। এসব যাত্রীকে রাত্রি যাপনের সহায়তা পেতে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। 3 ঘন্টা আগে ঢুকা লাগে, ওই হিসেবে আসছি। এখন ভিতরে ঢুকছি, কইতেছে ফ্লাইট বন্ধ। ইউএস বাংলার মাস্কেটাস যাত্রী এখন এখানে আসছি, বলতেছে মধ্যপ্রাচ্যের কোনো ফ্লাইট যাবে না। এখানে নাম্বার একটা দিচ্ছে, ওই নাম্বারে ফোনও যাচ্ছে না। এখন জানি না আমি কি করবো। ভিসার মেয়াদ শেষ, অনলি মাত্র 7 দিন ভিসার মেয়াদ আছে। এখন এই অবস্থা যদি না যেতে পারে তাহলে তো ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এখান থেকে কোনো ক্লিয়ার দিচ্ছে না যে আদৌ কি বিমান হাতে ফ্লাইট হবে কি হবে না। দর্শক, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে আরও জানাতে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আমরা যেমনটি বলছিলাম যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ শুরু হয়েছে তার কারণে এই মুহূর্তে আসলে বাংলাদেশ থেকে যে ফ্লাইট বাতিল হয়েছে, বিমানবন্দরে এই মুহূর্তে কতজন প্রবাসী আটকা পড়েছেন, কি বলছেন তারা, এবং সেই সাথে জানতে চাই যে এয়ারলাইন্সগুলো থেকে আসলে সবশেষ কি তথ্য বলা হয়েছে, আপনার কাছে কি আছে? এখনও যাত্রীরা এই এয়ারপোর্টে অপেক্ষা করছে। তারা বলছেন যে এটি যদি তাদেরকে সকালবেলায় জানানো হতো তাহলে এটা তাদের জন্য অনেকটাই ভালো হতো। এই 28টি ফ্লাইট বাতিল হওয়ার কারণে কিন্তু এইসব যাত্রীরা এখনও তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তারা ঢাকায় থাকবেন। যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা অনেকটাই বিপাকে পড়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলেন যে তারা 850টি বেড রেডি রেখেছে। যারা মূলত ঢাকার বাইরে থেকে এই এয়ারপোর্টে এসেছেন তারা মূলত সেখানে থাকতে পারবেন, থাকার ব্যবস্থা তারা করছেন। তারা বলছেন যে দেশীয় কোনো মানুষ যেন, তার সাধারণ নাগরিক যেন কোনো ধরনের বিপাকে না পড়ে, সেই পরিপ্রেক্ষিতেই মূলত এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তো দেখাচ্ছি যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে জেদ্দার যে ফ্লাইটটি রয়েছে সেটি কিন্তু চেক ইন করা হয়েছে, তবে সেটি নিয়েও ধোঁয়াশা রয়েছে বাতিল হওয়ার জন্য। তো দুবাইয়ের ফ্লাইটটিও বাতিল করা হয়েছে, সেই রিয়াদের ফ্লাইটটিও কিন্তু বাতিল করা হয়েছে, সেই কুয়েতের ফ্লাইটটিও কিন্তু বাতিল করা হয়েছে। তো পুরো এই স্ক্রিনের যে দৃশ্যটি দেখা যাচ্ছে যে এই প্রতিটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বোর্ডিং পাসেও কিন্তু বর্তমানে বাতিল রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে 28টি ফ্লাইট যে যাওয়ার কথা ছিল পুরো সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেখানে যারা যেতে পারেনি তারা অনেকটাই বিপাকে পড়েছে। তারা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে তাদের ক্ষতিপূরণ সেটি তারা ব্যবস্থা করে দিবে, তবে সেই ক্ষতিপূরণের পরেও যে আজকে এখন পর্যন্ত এই রাত সেই 1টা পার হলো, এখনও এয়ারপোর্টে সাধারণ নাগরিকরা অবস্থান করছে। তারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে, কারণ এই যে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার পরের যে আজকের যে দৃশ্য সেটি 4টার পরেই কোনো ফ্লাইট কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে ছেড়ে যায়নি। তো এই ছিল আমার কাছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। শোভন। দর্শক, আমরা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে বিমানবন্দর থেকে বিস্তারিত জানছিলাম। এবারে অন্য প্রসঙ্গ। গণতন্ত্রের পথ মসৃণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতের মতো ডামি বিরোধী দল না হয়ে সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান তারা। জুবাইর প্রধানের রিপোর্টে বিস্তারিত। দশম রমজানে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল।
জামাতের আমন্ত্রণে ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। এ সময় সব রাজনৈতিক দলকে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। ইফতার মাহফিলে বিরোধী দলীয় প্রধান ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সবাই মিলে দেশের মানুষের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। জনগণের স্বার্থে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করার কথা জানান তিনি। আজকে তার সন্তানের উপরে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। জামাতের এই ইফতার মাহফিলে বিএনপি, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। সবাই একসাথে হওয়ার এমন রাজনৈতিক সংস্কৃতি আগামীতেও অটুট থাকবে এমন প্রত্যাশা তাদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে মানুষের ভাগ্যের পরিবর্তনে সক্ষম হবে সরকার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সব খাতের শৃঙ্খলা আনার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিন পরপর 2 সপ্তাহে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। শনিবার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি। অংশ নেন সামরিক বেসামরিক কর্মকর্তারা। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, সরকার তখনই ভালো চলবে যখন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করবে। যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এমন একটি জায়গায় কাজ করার, যেখানে আমরা কাজ করলে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। কম বেশি সকলেই সেই ম্যানিফেস্টো দেখেছেন। সেই ম্যানিফেস্টোতে অনেক বিষয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি কি আমরা করতে চাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সঠিক পথে আনতে হবে সব সেক্টরকে। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায়
বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোজা বাংলায় যেটাকে বলে অনেকটা হয়তো হজবরল এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, এরকম অবস্থা হয়তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধীরে ধীরে, একদিনে হবে না কোনো বিষয়, ধীরে ধীরে সেই বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসা। দেশ ও মানুষের স্বার্থে রাষ্ট্রীয় গোপনীয়তা মেনে চলতে কার্যালয়ের সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পৃথিবীর ভালো ভালো দেশগুলো। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঐক্যবদ্ধ থেকে সবাইকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। শনিবার বিকেলে রাজধানীতে এনসিপির ইফতার পার্টিতে তিনি কথা বলেন। এছাড়া আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম। ইফতারে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের মাঝে তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক থাকব। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকারি দলের উচিত হবে না গণভোটের রায়ে সামান্য বিচ্যুতিও ঘটানো। বলেন, আমরা যেন মানুষের আশাকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা ভুলে না যাই। চাঁদা না পাওয়ায় চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় শনিবার ভোরে চট্টগ্রামের চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে 3 জন সন্ত্রাসী। পুলিশ বলছে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী পলাতক সাজ্জাদ আলীর অনুসারীরা কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামের স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা মেঘনা নদী সহ দেশের অন্যান্য অভয়াশ্রম এলাকায় 2 মাসের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাত 12টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে 30 এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে জেলার 40,000-এরও বেশি নিবন্ধিত জেলে। সরকার 40 কেজি করে 4 কিস্তিতে মোট 160 কেজি চাল সহায়তা দেওয়ার ঘোষণা দিলেও জেলেদের দাবি এই সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম। খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে এনজিওর কিস্তির টাকা আদায় সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছে জেলেরা। সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ধর্মীয় নেতাদের জন্য সম্মানের ব্যবস্থা করতে কাজ করছে বর্তমান সরকার। তিনি জানান, 10 মার্চ প্রাথমিকভাবে 3টি ক্যাটাগরিতে নাটোরের 4টি উপজেলার 1টি করে ইউনিয়নের 1টি করে ওয়ার্ডে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল নারী এই কার্ডের আওতায় আসবে। শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউসে জেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অন্যদিকে ফরিদপুর 4 আসনের এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর শহরের কমলাপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নির্বাচন পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে চাঁদাবাজি বন্ধ জরুরি। সেই সাথে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা দেশে ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও মত ব্যবসায়ী নেতাদের। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় ব্যবসা বাণিজ্য সহজীকরণে নির্বাচন পরবর্তী উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে করণীয় নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। বলেন, চাঁদাবাজির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যার ফলে অন্তর্বর্তী সরকারের শাসনামলেও চাঁদাবাজির অভিযোগ ছিল। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে ও চাঁদাবাজি কমে আসবে বলে প্রত্যাশা করেন ব্যবসায়ী নেতারা। সরকারের পাশাপাশি সামাজিকভাবেও চাঁদাবাজিকে প্রতিহত করার সময় এসেছে বলে মনে করেন ডিসিসিআই। শনিবার ছুটির দিনে বইমেলায় বেড়েছে পাঠক দর্শনার্থীর ভিড়। সকালে শিশু প্রহরে শিশুদের আনাগোনা বেশি থাকলেও বিকেল এবং সন্ধ্যায় সব বয়সী পাঠকের উপস্থিতিকে আশাব্যঞ্জক মনে করছেন প্রকাশকরা। HM মেহেদী হাসানের রিপোর্ট।
মোদের গর্ব মোদের আশা আমরে বাংলা। অমর একুশে বইমেলার তৃতীয় দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন স্টল ঘুরে বই দেখছেন পাঠকেরা। বাংলা ভাষা স্কুল কলেজ বন্ধ, এরপর আবার ছুটির দিন। শিক্ষার্থীরা যেমন এসেছেন, স্বজন ও বন্ধুদের নিয়েও এসেছেন অনেকে। ভালোবাসা একটি থ্রিলার বই, রাশিচক্রের অভিশাপ, নবসাহিত্য পাবলিকেশন থেকে। তো আশা করা যাচ্ছে যে এটাতে আমরা সাড়া পাবো আগামী সপ্তাহ থেকে আরও বেশি। আমি যেহেতু শিল্পী মানুষ, গান করি, সেজন্য আজকে নজরুলের উপরে একটা লেখা নিলাম, আমাদের রাজিবুল হাসানের লেখা। আরও প্ল্যান আছে, প্রথমত কিছু দেখব। নজরুলের কবিতা এবং গানে পৌরাণিক ব্যঞ্জনা, এই শিরোনামে একটি বই এসছে। তো এই আর কি, সব কিছু মিলে খুব ভালো লাগছে। শেষ পর্যন্ত সব প্রিয়জনদের সাথে দেখা হচ্ছে। কি জাদু বাংলা গানে গান গেয়ে। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। তবু প্রকাশকরা একে দেখছেন ইতিবাচকভাবে। বলছেন, পাঠক সমাগম বাড়ায় আশাবাদী হচ্ছেন তারা। ছুটির দিনে দেখলাম যে বিক্রিটা একটু ভালো, এটাই আশা রাখি। আমার মনে হয় যে সারাদিন যত লোক আসছে তার মধ্যে সন্ধ্যার পরে বেশি লোক আসছে মেলায়। প্রথম দিনের তুলনায় গতকালকে বেশি ছিল, আজকে তার চেয়েও বেশি, সেটা সঠিক। এবং বিক্রিও মোটামুটি ভালোই বলা চলে। সাধারণত যেটা হয়, মেলা শুরুর প্রথম দিকে অত পাঠক আসেন না, মাঝামাঝি সময়ে আসেন। তো সেই হিসাবে আমরা আশাবাদী যে যেহেতু রমজান, কিন্তু তারপরে আমরা পাঠক পাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু প্রহরে প্রাণ ফিরে পায় অমর একুশে বইমেলা। এই দিনের সকালটা ছিল শিশুদের দখলে। মূল আকর্ষণ ছিল পাপেট শো। মঞ্চে হাজির হয়ে দুই পুতুল বন্ধু অপু আর দীপু গল্পের ফাঁকে শিশুদের নানা শিক্ষণীয় বার্তা দেয়। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।